আকাশবাণী কলকাতা। খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। দুদিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কুয়েত সিটিতে পৌঁছেছেন। তাকে বিমানবন্দরে স্বাগত জানান সে দেশের ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার সহ অন্যান্য মন্ত্রীরা। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে রাজস্থানের জয়সালমীরে জিএসটি কাউন্সিলের বৈঠকে সুরক্ষিত পুষ্টিগুণ সম্পন্ন ধানের বীজের ওপর জিএসটির পরিমাণ কমিয়ে ৫% করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিভিন্ন সরকারি আর্থিক প্রতিষ্ঠানকে দেশের উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য প্রচলিত বিনিয়োগের নিয়মকানুনের কিছু পরিবর্তনের অনুরোধ করেছেন। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন বি লোকুর রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক বিচার পরিষদের চেয়ারম্যান মনোনীত হয়েছেন। যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ সন্ধ্যায় আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল জামশেদপুর এফসিকে ১-০ গোলে পরাস্ত করেছে। আসছি বিস্তারিত খবরে। ঐতিহাসিক দুদিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কুয়েত সিটিতে পৌঁছেছেন। তাকে বিমানবন্দরে স্বাগত জানান সে দেশের ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার শেখ ফাহাদ ইউসুফ সাউদ আল সাবা। এছাড়াও বিভিন্ন মন্ত্রী ও সচিব পর্যায়ের আধিকারিকরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। সামাজিক মাধ্যমে শ্রী মোদী বলেছেন, এই সফর ভারত কুয়েত বন্ধুত্বে নতুন মাত্রা যোগ করবে। গত ৪৩ বছরে এই প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী উপসাগরীয় অঞ্চলের দেশে পা রাখলেন। কুয়েতের আমির শেখ মেসাল আল আহমদ আল জাভের আল সাবার আমন্ত্রণে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে ও সহযোগিতামূলক পদক্ষেপের ব্যাপারে আলোচনা করতে শ্রী মোদীর এই কুয়েত সফর। আজ প্রথমেই তিনি সে দেশের ভারতীয় সম্প্রদায়ভুক্তদের সঙ্গে কথাবার্তা বলেন। তিনি বলেন, আপনারা ভারতের সংস্কৃতির উজ্জ্বল ভূমিকা তুলে ধরেছেন। ভারত কুয়েত সম্পর্কের দীর্ঘ ঐতিহ্যের ব্যাপারেও প্রধানমন্ত্রী সচেতন করেন। भारत और कुवैत का रिश्ता सभ्यताओं का है, सागर का है, स्नेह का है, व्यापार कारोबार का है। भारत और कुवैत अरब सागर के दो किनारों पर बसे हैं। हमें सिर्फ डिप्लोमेसी ने ही नहीं बल्कि दिलों ने आपस में जोड़ा है। রাজস্থানের জয়সালমীরে জিএসটি কাউন্সিলের ৫৫তম বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। পরে সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, সুরক্ষিত পুষ্টিগুণ সম্পন্ন ধানের বীজের জিএসটির পরিমাণ কমিয়ে ৫% করা হয়েছে। তিনি জানান, আগে থেকে মোড়কবদ্ধ পণ্য ও লেবেল দেওয়া পণ্যের মধ্যে তফাৎ করা সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়েছে। তিনি আরও বলেন, বেশ কয়েকটি পণ্যের কর হার হয় কমানো হয়েছে নয়তো খারিজ করা হয়েছে। জিন থেরাপিকে জিএসটির আওতা থেকে বাদ দেওয়া হয়েছে বলেও তিনি জানান। ব্যাংক এবং আর্থিক সংস্থাকে দেরিতে অর্থ শোধ বা জরিমানার ওপরও জিএসটি নেওয়া হবে না। জাতীয় দক্ষতা উন্নয়ন পরিষদের আওতাধীন সংস্থাগুলিকেও জিএসটি থেকে আওতা থেকে বাদ দেওয়া হয়েছে। A reduction in the rate of fortified rice kernels, which are classifiable under 1904 to 5%. Fortified rice kernels are supplied with an intent of they getting passed on to the PDS. So the poor benefit from it, and it was a conscious decision that we bring the tax down. অর্থমন্ত্রী জানান, বিভিন্ন রাজ্য এয়ার টারবাইনে ব্যবহার্য জ্বালানিকে জিএসটির আওতাভুক্ত করার বিরোধিতা করেছে, যদিও এ নিয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। স্বাস্থ্য বীমা জিএসটি কমানোর ব্যাপারেও রাজ্যগুলি সওয়াল করেছে। মন্ত্রীগোষ্ঠী বিষয়টি আরও পর্যালোচনা করবে বলে শ্রী সীতারামন মন্তব্য করেন। বিভিন্ন পরিষেবা উপভোক্তার কাছে পৌঁছে দেওয়া সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে, তবে কোনো সিদ্ধান্ত হয়নি। অর্থমন্ত্রী জানান, ছোট কোম্পানির নথিবদ্ধকরণের ক্ষেত্রে জিএসটি তুলে দেওয়ার ব্যাপারে কাউন্সিল নীতিগতভাবে ঐকমত্যে পৌঁছেছে। ই কমার্স প্ল্যাটফর্মে খাদ্য পৌঁছে দেওয়ার ওপর জিএসটি কমানোর প্রস্তাব আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে বলেও তিনি জানান। উত্তর পূর্ব ভারতে ভৌগোলিক কারণে নানা ধরনের প্রতিবন্ধকতা রয়েছে, সেজন্যই নাবার্ড, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং উত্তর পূর্বাঞ্চল আর্থিক নিগম এনইডিএসআই-কে এই অঞ্চলের আর্থিক বিকাশে নতুন নীতি প্রণয়ন করার অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সারা দেশে যে নীতি প্রযোজ্য তা এই অঞ্চলে প্রয়োগ করার ক্ষেত্রে অসুবিধা হতে পারে বলে তিনি মনে করেন। আগরতলায় উত্তর পূর্বাঞ্চল ব্যাংকার্স কনক্লেভ ২০২৪-এ ভাষণ দিতে গিয়ে শ্রী শাহ বলেন, বিনিয়োগের ব্যাপারে এই অঞ্চল অচিরেই পুরনো দিনের সব রেকর্ড ভেঙে দেবে। শ্রী শাহ বলেছেন, আগামী 10 বছরে এই অঞ্চলের বার্ষিক
20% হারে বৃদ্ধি ঘটবে। তিনি ব্যাংকারদের অনুরোধ করেন কিছুটা ঝুঁকি নিয়েই আঞ্চলিক বিকাশের জন্য তাদের বিনিয়োগ করতে। আঞ্চলিক বিকাশের স্বার্থেই এ ব্যাপারে ব্যাংকারদের অগ্রণী ভূমিকা নিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, উত্তর পূর্বাঞ্চলের সম্ভাবনা প্রচুর, সে কারণে আঞ্চলিক বিকাশে এগিয়ে আসাটা জাতীয় দায়িত্বের মধ্যে পড়ে। তিনি মনে করেন এই অঞ্চল আগামী দিনে গোটা ভারতের বৃদ্ধির উৎসমুখে পরিণত হবে। फ्यूचर बिजनेस के लिए इन्वेस्ट करना है तो आपके पास नॉर्थ ईस्ट के अलावे कोई डेस्टिनेशन नहीं है, क्योंकि सिंधिया जी कह रहे हैं कि 10% 12% ग्रोथ है। मैं फ्यूचरिस्टिक दृष्टि से कहने वाला हूं, अगले 10 साल तक एवरेज 20% ग्रोथ से नॉर्थ ईस्ट का विकास होने वाला है। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন বি লোকুর রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক বিচার পরিষদ আইজেসির চেয়ারপারসন মনোনীত হয়েছেন। 4 বছরের জন্য তিনি এই পদে থাকবেন। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস বলেছেন, বিচারপতি লোকুরের নিয়োগে তিনি খুবই আনন্দিত। বাতিল হওয়া আবগারি নীতি সম্পর্কিত মামলায় আম আদমি পার্টির আহ্বায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য দিল্লির উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডিকে অনুমোদন দিয়েছেন। এই মাসের গোড়াতে ইডি শ্রী কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা করার জন্য উপরাজ্যপালের অনুমোদন চেয়েছিল। রেলওয়ে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ 69তম অতি বিশিষ্ট রেল সেবা পুরস্কার প্রদান করেছেন। অসাধারণ অবদানের জন্য 101 জন কর্মচারী ও আধিকারিক এই সম্মান পেলেন। নতুন দিল্লিতে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণে শ্রী বৈষ্ণব গত 10 বছরে ভারতীয় রেলের উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি রেলওয়ের কর্মচারী এবং কর্মকর্তাদের নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ, গুণমান এবং প্রশিক্ষণ বৃদ্ধিতে 3 গুণ প্রয়াসের আহ্বান জানান। রেলমন্ত্রী জোর দিয়ে বলেন যে গত 10 বছরে নির্মাণের গতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র গত বছরে রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হয়েছে 5300 কিলোমিটার নতুন রেলপথ। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী 3 দিন হিমাচল প্রদেশে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। এছাড়া জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্তিস্তান, মুজফফরবাদ এর বিভিন্ন বিচ্ছিন্ন এলাকায় আজ থেকে এ মাসের 23 তারিখ পর্যন্ত শৈত্যপ্রবাহ চলতে পারে। উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থানের বেশিরভাগ জায়গায় তাপমাত্রা ঘোরাফেরা করছে 4 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে পাঞ্জাবের আদমপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে 1.8 ডিগ্রিতে। নিউ আলিপুরে বিপি পোদ্দার হাসপাতালের কাছে বস্তিতে আজ সন্ধ্যায় বিধ্বংসী আগুন লাগে। দমকলের 16টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। ছুটে যান পশ্চিমবঙ্গের মন্ত্রী অরূপ বিশ্বাস, পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরাদ হাকিম। পাশের সেনা ক্যাম্প থেকে আগুন নেভানোর কাজে হাত লাগান সেনাকর্মীরা। হাসপাতালের পাশে একটি বহুতল বিল্ডিংয়ের জানলায় আগুন ছড়িয়ে পড়লে ভবনটি খালি করে দেওয়া হয়। রাত 8:30 নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। এই মুহূর্তে যান চলাচল শুরু হয়েছে দুর্গাপুর ব্রিজে। দক্ষিণ 24 পরগনার নামখানার মৌসুমী দ্বীপে একটি হোমস্টেতে আজ বিকেলে বিধ্বংসী আগুন লাগে। পর্যটকরা কোনো ক্রমে রক্ষা পেলেও কটেজটি পুরোপুরি ভস্মীভূত হয়েছে। এই কটেজগুলিতে দমকলের কোনো ছাড়পত্র নেই অগ্নি নির্বাপন ব্যবস্থাও। এদিনের অগ্নিকাণ্ড পর্যটকদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে। আজ 21শে ডিসেম্বর সূর্যের দক্ষিণায়নের শেষ দিন। উত্তর গোলার্ধে আজ সবচেয়ে ছোট দিন। ডিসেম্বর মাস থেকে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলতে থাকে, উত্তর গোলার্ধ চলে যায় অনেকটা দূরে। এই সময় উত্তর গোলার্ধে সূর্যের আলো ক্ষীণভাবে পড়ে, ফলে সেখানে শীতকাল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, আঞ্চলিক ভাষায় উপলব্ধ বিভিন্ন কোর্সের পাঠ্যক্রম তৈরি করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। চৌধুরী চরণ সিং পুরস্কার 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে আজ তিনি ভাষণ দেন। তিনি বলেন, কৃষক এবং গ্রামীণ উন্নয়নের জন্য যারা কাজ করছেন তাদের সম্মানিত করতে এই পুরস্কার চালু করা হয়। মন্ত্রী জানান, দেশের জিডিপির বৃদ্ধিতে এখনো পর্যন্ত সবচেয়ে বড় ক্ষেত্র হল কৃষিজ অর্থনীতি। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বিজয় হাজারে ট্রফি একদিনের ক্রিকেটে বাংলা 6 উইকেটে দিল্লিকে পরাজিত করেছে। জয়ের জন্য 273 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে বাংলা 41 ওভার 3 বলে 4 উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয়। অভিষেক পোড়েল 170 রানে অপরাজিত থাকেন। অনুষ্টুপ মজুমদার 37 রান করেন। এর আগে দিল্লি নির্ধারিত 50 ওভারে করেছিল 7 উইকেটে 272 রান। মুকেশ কুমার 4টি উইকেট নেন। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ সন্ধ্যায় আইএসএল ফুটবলের ম্যাচে ইস্টবেঙ্গল 1-0 গোলে জামশেদপুর এফসিকে হারিয়ে দিয়েছে। ম্যাচে 60 মিনিটে লাল হলুদের হয়ে জয়সূচক গোলটি করেছেন দিমিত্রিয়াস দিয়ামান্তাকোস। এই ম্যাচে জয়ের ফলে ইস্টবেঙ্গল 12 ম্যাচে 13 পয়েন্ট সংগ্রহ করে লীগ তালিকায় 10ম স্থানে উঠে এসেছে। 11 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে জামশেদপুর 7ম স্থানে আছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার।
দুদিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কুয়েত সিটিতে পৌঁছেছেন। তাকে বিমানবন্দরে স্বাগত জানান সেদেশের ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার সহ অন্যান্য মন্ত্রীরা। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে রাজস্থানের জয়সালমীরে জিএসটি কাউন্সিলের বৈঠকে সুরক্ষিত পুষ্টিগুণ সম্পন্ন ধানের বীজের ওপর জিএসটির পরিমাণ কমিয়ে 5% করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ সন্ধ্যায় আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল জামশেদপুর এফসিকে 1-0 গোলে পরাস্ত করেছে। খবর শেষ হল।